ভোটের আগে ফের সরানো হলো সৌম্য রায়কে। নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন কাজে কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিকে সরানোর নির্দেশ কমিশনের। আর এই নির্দেশ সামনে আসতেই ফুঁসে উঠলেন সৌম্য রায়ের স্ত্রী তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসি সৌম্য রায়কে বদলির জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই এমন কোনো পদে তাকে দায়িত্বে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, তারই স্বামী সৌম্য রায়। কমিশনের এই সিদ্ধান্তের কথা শুনে ক্ষোভ চেপে রাখতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন? এটা কোনো খাতায় লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে? যারা, আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্টিসের কথা বলবো। আপনি ডাক্তার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না। আপনি একটা অফিসার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না। এ আবার কি কথা? আর ও আইপিএস এর চাকরি পেয়েছে তো ওর বিয়ে করার অনেক আগে। এ আবার কি কথা? বিজেপি যা বলবে তাই শুনতে হবে। স্বামীকে সরানোর নির্দেশ আসতেই দলনেত্রীর পথে হেঁটে ফুঁসে উঠলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। যতবার সরাবে আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো। এগুলো বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে। মানুষ জবাব দেবে 4 তারিখ। যত সরাবে, যত চক্রান্ত করবে, যত তৃণমূল কংগ্রেস ঘাস ফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়েছি। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। প্রত্যেকের উপর নির্বাচন কমিশনের নজর রয়েছে। যেখানে যেখানে তাদের গাফিলতি পাবে, একচোখামি পাবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এবং এই যে অফিসারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের পক্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন যে আসলে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম নয়, 2021 সালের বিধানসভা নির্বাচনে তাঁর স্ত্রী লাভলি তৃণমূলের প্রার্থী হওয়ার পরে বিতর্কে জড়িয়েছিলেন সৌম্য। নির্বাচনের আগে সৌম্যকে পুলিশের উচ্চ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচনী চিত্র একটু নজর রাখা যাক লোকসভা ভোটের প্রচারের দিকে। এবার স্ত্রীকে সামনে রেখেই প্রচার। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের স্ত্রীকে সোজা দিল্লি থেকে উড়িয়ে আনলেন। এরপর হুইল চেয়ারে বসিয়েই ঘোরালেন দুর্গাপুর হস্টেল অ্যাভিনিউয়ে। স্ত্রী হুইল চেয়ারে বসে আর সেই হুইল চেয়ার ঠেলছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। স্বামীর হয়ে করজোরে নমস্কার করে ভোট চাইছেন তিনি। আর এই ছবি সামনে আসতেই ধেয়ে এসেছে বিরোধীদের আক্রমণ। স্ত্রীকে সামনে রেখেই প্রচার সারছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বিজেপি বিধায়ক লক্ষণ গড়ি এই ঘটনায় কি জানিয়েছেন শোনাবো। আমরা এখনই খবর পেলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তিনি তার বিশেষকে নিয়ে এসে পরে হুইল চেয়ারে বসে প্রচার করছেন। স্বাভাবিক আছে তিনি বুঝতে পেরেছেন যে দুর্গাপুরের মাটিটা বিজেপি শক্ত ঘাঁটি, আর তৃণমূলের কাছ থেকে তিনি ঘাট ধাক্কা খাচ্ছেন। আমরা এই গ্রামে প্রচার করতে গিয়ে মাথায় হাত দিয়ে তিনি রাম রাম নাম করছিলেন মন্দিরের মধ্যে। তাই তিনি বুঝে গেছেন একদিকে বিজেপি, তার দলের লোকেরা তাকে ঘাট ধাক্কা দিচ্ছে, তুমি যাই কোথায়। তাই এখন লাস্ট ভরসা হচ্ছে তার স্ত্রীকে নিয়ে এসে হুইল চেয়ারে বসে নাটক শুরু করেছেন। আর এই নাটক করতে দিদিমণি আমাদের 21 সালে তিনি সাফল্য পেয়েছিলেন। তাই তিনি ভাবছেন তার বিশেষকে এসে সহানুভূতির ভোটে আদায় করবেন। আর এই প্রচার ঘিরে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী তার ঠিকই বক্তব্য শোনাবো। দেখুন, সবে তো নাটক শুরু, এখনো বহু নাটক দেখতে হবে। এটা নট্য কোম্পানির গ্রুপ দিদিমণির। গত বিধানসভা ভোটে দিদিমণি ওই খোঁড়া পায়ের নাটক করেছেন। এবারে এখন প্রার্থী বহিরাগত, পাশের রাজ্য থেকে এসছে, তাকে কেউ চেনে না, তাকে এখন ফেরি করতে হবে, ভোট বৈতরণী পার করতে হবে। তাই দিদি গতবারের নাটকটা এবার তিনি তার বউকে দিয়ে করাবার চেষ্টা করছেন। পাল্টাচ্ছে প্রতিনিয়ত। লোকসভার আগে পাহাড়ে পদ্মের শক্তি বৃদ্ধি, বিজেপিতে যোগদান হামলা পার্টির 6 কাউন্সিলরের। রাজু বিস্তার হাত ধরেই বিজেপিতে যোগদান তাদের। লোকসভা নির্বাচন সামনেই আর লোকসভা নির্বাচনের আগেই পাহাড়ের পদ্মের শক্তি বৃদ্ধি, বিজেপিতেই যোগদান করলেন হামলা পার্টির 6 জন কাউন্সিলর। রাজু বিস্তার হাত ধরে বিজেপিতে যোগদান তাদের। দার্জিলিংয়ে বিজেপিতে যোগ 6 জন কাউন্সিলরের। হামলা পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন 6 জন কাউন্সিলর। দার্জিলিংয়ের পদ্মের শক্তি বৃদ্ধি, বিজেপিতে যোগদান করলেন হামলা পার্টির 6 জন কাউন্সিলর।
এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, দিকে দিকে ঝড়ের তাণ্ডবে বাড়িগুলো ভেঙে পড়ে রয়েছে। এই সমস্ত মানুষরা নিজেদের হাতে গাছ কাটছে। সব শেষ করে দিচ্ছে, আমার তো ছেলে পেলে নাই। আমার বাড়ি ঠিক করতে হবে, রান্না করে খাবো কোথায়? দেখুন এই যে চুলা। যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। টিনগুলো ভেঙে পড়ে রয়েছে, পাইপগুলো অত্যন্ত ধারালো। ভিতরে কেউ ঢুকে না, রাস্তা দিয়ে দেখতেছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আসানসোল ইসিএলের চীনাকুড়ে কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা। খনিতে নামার যন্ত্রাংশের মেরামতি করার সময় আচমকায় ভেঙে পড়ে যন্ত্রটি। ঘটনায় মৃত্যু হয়েছে 2 ঠিকা শ্রমিকের। দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। ঘটনা খনি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। আসানসোলের কয়লা খনিতে দুর্ঘটনা। চীনাকুড়ি 2 নম্বর খনিতে দুর্ঘটনায় মৃত 2 ঠিকা শ্রমিক। ডুলির গাইড রোপ ভেঙে নিয়ে পড়ে যায় যন্ত্রাংশ, তাতেই ঘটে এই দুর্ঘটনা। জানা যাচ্ছে যে এই জায়গা যেখানে খনিতে নামার জন্য শ্রমিকদের বা বিভিন্ন কর্মী আধিকারিকদের নামার জন্য যে ডুলি ব্যবহার করা হয়, সেই ডুলির মেরামতির কাজ চলছিল। ঠিক সেই সময়ই ডুলির কোনো যন্ত্রাংশ বিকল হয় এবং ভেঙে পড়ে, বা গার্ডার, যেটা জানা যাচ্ছে যে গার্ডার ছিঁড়ে পড়ে এবং তারপরেই এই দুর্ঘটনা ঘটে। বেসরকারি সংস্থাকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল, সে পেটি কন্ট্যাক্ট আসানসোলে একটা লোককে দিয়েছে, কি আব্দুল বলে কি লোক আছে, ওকে পেটি কন্ট্যাক্ট দিয়েছে, তারা কাজ করছিল। ইট ইজ কমপ্লিটলি लो वायलेशन किंबा नॉर्म्सर वायलेशन एंड सेफ्टी वायलेशन। मतलब कि 2013 से बंद पड़ा हुआ है। इसमें मतलब कि इससे श्रमिक भी जाते थे लोग, जो पंप ऑपरेटर हैं, माइनिंग मैन है, ओवरमैन है, इंजीनियर है, आपका फोरमैन, इलेक्ट्रिकल, सब लोग जाते थे और देख रेख करते थे। सब चालू है, लेकिन कोई इन राइटिंग नहीं है। এশিয়ার গভীরতম কয়লা খনি বলে পরিচিত এই চীনাকুড়ি কয়লা খনি। আপাতত কয়লা উত্তোলনের কাজ বন্ধ রয়েছে এই খনিতে, এমনটাই দাবি আধিকারিকদের। সূত্রের খবর, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় এক শ্রমিকের। মৃতের নাম অশোক বাউরি। অন্যজন প্রায় 2200 ফুট নিচে খনিগর্ভে ছিটকে পড়েন। তার মৃতদেহ উদ্ধার হয় ঘণ্টা 2 পর। মৃত শ্রমিকের নাম অনিল যাদব। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। গোটা ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার আশেপাশে অন্যান্য যারা খনি শ্রমিক তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকার মানুষ ছুটে আসেন, এবং যারা এখানে ছিলেন তারা কিন্তু যে মৃত্যু হয়েছে ঠিকা শ্রমিকদের, তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণেরও তারা কিন্তু দাবি জানিয়েছেন। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। একদিকে উত্তরবঙ্গে যেরকম ঘূর্ণিঝড়ের দাপট, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালবেলায় মেঘলা আকাশ থাকলেও যত বেলা বাড়ছে ততই যেন হাঁসফাঁস গরম অনুভূত হচ্ছে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, এবং আগামী 3 দিন অর্থাৎ বুধবার, বৃহস্পতি এবং শুক্রবার, এই 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে অন্যতম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেগুলো আগামী 7 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার অন্যতম কারণ, উত্তর এবং বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং যে ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করছে। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।